ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, আজ চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করার পর থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারীরা সব প্রার্থীর নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে রাত ১১টা পর্যন্ত ব্যক্তি অথবা সাংগঠনিক পরিচয়ে প্রচার চালাতে পারবেন। প্রচার কাজ চালানোর নির্ধারিত দিনগুলোতে সামাজিক, আর্থিক ও সেবামূলক সহযোগিতা বা কর্মকাণ্ড পরিচালনা করা যাবে না। এছাড়া এই দিনগুলোতে প্রার্থীদের পক্ষ থেকে ক্যাম্পাসে বা হলে মজলিস, মাহফিল আয়োজন করা কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচার চালানোর কাজ করা যাবে না। এগুলো স্পষ্টত নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং এক্ষেত্রে নির্বাচন আচরণ বিধিমালা ধারা ১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচ্য হবে। কমিশন জানায়, ছাত্রী হলগুলোতে প্রার্থীরা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাচনী প্রচার চালাতে পারবেন। নির্বাচনের সময় ঘনিয়ে এলেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে ঐকমত্য না হওয়ায় এখনও প্যানেল দিতে পারেনি ছাত্রদল সহ বামপন্থীরা। নিয়মিত শিক্ষার্থীদের মধ্যেও প্রতিদ্বন্দ্বিতা করার মতো তেমন বড় নাম নেই। আবার ছাত্রত্ব না থাকায় শীর্ষ নেতারা নির্বাচনের সুযোগ হারিয়েছেন। জাকসুর তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন। এর মধ্যে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ইসলামী ছাত্র শিবির ভিন্ন নামে নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ২৫ জন অতিরিক্ত বিচারপতি শপথ নেবেন আজ। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ পড়াবেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে ২৫ জনকে নিয়োগ দেয় সরকার। আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন নিয়োগ পাওয়া বিচারপতিদের মধ্যে রয়েছেন মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ নুরুল ইসলাম, শেখ আবু তাহের, আজিজ আহমদ ভূঁইয়া, রাজিউদ্দিন আহমেদ, ফয়সাল হাসান আরিফ, এস এম সাইফুল ইসলাম, মোহাম্মদ আসিফ হাসান, মোহাম্মদ জিয়াউল হক, দিহিদার মাসুম কবির, জসমিন আরা বেগম, মুরাদে মাওলা সোহেল। রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে কক্সবাজারে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আজ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন অংশগ্রহণকারীরা। এর মধ্য দিয়ে শেষ হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ক ৩ দিনের অংশীজন সংলাপ। এ সম্মেলনে অংশ নিয়েছেন কূটনীতিক, বিশেষজ্ঞ, রাজনৈতিক দল সহ রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিরা। মিয়ানমারের সামরিক জান্তা সরকারের নির্যাতন, নিপীড়ন এবং গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ আগস্ট সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশের কক্সবাজার এলাকায় আশ্রয় নেয় ৭ লাখের বেশি রোহিঙ্গা। বাস্তুচ্যুত এই জনগোষ্ঠীর আগমনের ৮ বছর পূর্তিকে সামনে রেখে আয়োজন করা হয় এই সম্মেলনের। রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকরী পদক্ষেপের গ্রহণ এবং বিশ্বের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যই ছিল এই আন্তর্জাতিক সম্মেলনের মূল উদ্দেশ্য। এক শিক্ষার্থীর উপর ডিপ্লোমা প্রকৌশলীদের হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সোমবার মধ্যরাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে একদল বুয়েট শিক্ষার্থী। এই বিক্ষোভ থেকে হত্যার হুমকিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে উল্লেখ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে ডিপ্লোমা, বিএসসি ইস্যুতে বুয়েটের সাবেক শিক্ষার্থী রোকনকে হুমকির প্রতিবাদে বুয়েট শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে সেখান থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এরপর অবরোধ তুলে নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নেন। পরে পুলিশের হস্তক্ষেপে ভোর 4:30টায় শিক্ষা উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের সঙ্গে বৈঠকের আশ্বাসে 3 ঘণ্টা পর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে ক্যাম্পাসে ফিরে যায় বুয়েট শিক্ষার্থীরা। সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসিন সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে সুন্দরবনের কপোতাক্ষ নদীর ঘড়িলাল বাজার সংলগ্ন ঘাট এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় অভিযানকারীরা ওই এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৮৫০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করে। জব্দকৃত কাঁকড়ার বাজার দর
3,82,500 টাকা। এদিকে কোস্টগার্ডের উপস্থিতির টের পেয়ে কাঁকড়া পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 3 বিঘা করিডোর দিয়ে বাংলাদেশের দহগ্রাম আঙ্গুরপোতায় প্রায় 2 বছর থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ভারত। ওই এলাকার প্রায় 20,000 মানুষ পড়েছেন নানা দুর্ভোগে। ট্রাক চলাচল করতে না দেওয়ায় একদিকে কৃষক যেমন উৎপাদিত বিভিন্ন ফসলের দাম কম পাচ্ছেন, তেমনি ব্যবসায়ীরাও পড়েছেন নানা বিড়ম্বনায়। বাংলাদেশের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেও তারা সমাধান পাচ্ছেন না। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠানো রিপোর্ট। 3 বিঘা করিডোর দিয়ে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন যুক্ত হয়েছে বাংলাদেশের মূল ভূখণ্ডের সঙ্গে। যুগের পর যুগ ধরে অবরুদ্ধ জীবন কাটিয়ে 1992 সালে প্রথম কিছুটা মুক্তির স্বাদ মেলে একসময়ের ছিটমহল দহগ্রাম আঙ্গুরপোতার মানুষের। পরে 2011 সালে 24 ঘন্টার জন্য খুলে দেওয়া হয় 3 বিঘা করিডোর। ফলে তখন থেকে পাটগ্রাম কিংবা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দহগ্রামে যাতায়াত করত বাস ও ট্রাকের মতো যানবাহনগুলো। কিন্তু গত 2 বছর ধরে কোনো ধরনের ঘোষণা ছাড়াই করিডোর দিয়ে বড় যানবাহন চলাচল বন্ধ করে দেয় ভারত। এতে ফসলের দাম কমে যাওয়ায় লোকসানে পড়েছেন দহগ্রামের চাষিরা। ট্রাক দহগ্রামে ঢুকতে পারে না। এখন আমাদেরকে অনেক কেয়ারিং খরচ, মানে 2 ডবল করে দেওয়ার পরে পানবাড়িতে নিয়ে যাওয়া, ওইখানে ট্রাক লোড দেওয়া লাগে। আমরা অনেক বাজারে থাকি যে মনে 50 টাকা 100 টাকা কম পাচ্ছি একমাত্র বড় গাড়ি না ঢোকার কারণে। আর ব্যবসায়ীরা বলছেন বড় যানবাহন করিডোর দিয়ে ঢুকতে না দেওয়ায় কৃষকের কাছ থেকে কেনা ফসল ট্রাক্টর বা ভ্যান গাড়িতে করে করিডোর পার করছেন। এরপর বড় ট্রাকে লোড করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন। এতে বেড়েছে পরিবহন ব্যয়, সেই সাথে বেড়েছে দুর্ভোগ। আমাদের এত সমস্যা হয়েছে, এই যে বৃষ্টির দিন মাল এই ভ্যানে করে আনতে হয়, এখানে গেট পার করতে হয়, করে লোড দিতে হয়। ট্রাক থাকে গেটের ওই সাইডে, আর আমরা ভ্যানে করে পাঠাই, টলিতে পাঠাই, তাতে আমাদের 20 টাকা করে খরচ হচ্ছে। সৃষ্ট সমস্যা নিরসনে উদ্যোগ গ্রহণের জন্য সরকারের উচ্চ পর্যায়ে জানানোর কথা বললেন প্রশাসনের এই কর্মকর্তা। এটা নিয়ে জনগণ শুনেছে যে এটা আরও তারা সেটাকে খুলে দিতে চায়। আসলে এটা একটা আন্তর্জাতিক ইস্যু। এই বিষয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। 2 দেশের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে 3 বিঘা করিডোর দিয়ে বড় যানবাহন চলাচলে ভারতীয় বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার আশা দহগ্রাম আঙ্গুরপোতাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 2 রাউন্ডের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 23 সদস্যের দল থেকে বাদ পড়েছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলত্তি প্রকাশিত দলে রয়েছেন কায়ো হেনড্রিক, ডগলাস সান্তোস এবং কায়ো জর্জের মতো নতুন মুখ। এই রাউন্ডের ম্যাচ দিয়ে ফেরার কথা থাকলেও নতুন করে ইনজুরিতে পড়ায় দলে জায়গা হয়নি নেইমারের। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়াসকেও স্কোয়াডে রাখেননি আনচেলত্তি। গত 2 রাউন্ডের দলের সঙ্গে তুলনা করলে এবার দলে পরিবর্তন 9টি। ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জয়েলিন্টন, লুকাস পাকেতা, জও পেদ্রো এবং লুইস হেনড্রিক। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। 4 সেপ্টেম্বর চিলির মুখোমুখি হবে ব্রাজিলিয়ানরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে 9 সেপ্টেম্বর। এ বিষয়ে আরও জানতে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, সব প্যানেলের প্রার্থীরা কি প্রচারণা শুরু করেছেন? কাকলি, সকাল থেকে আজ আনুষ্ঠানিক প্রচারণা শুরু হওয়ার কথা রয়েছে এবং আমরা কয়েকটি প্যানেলকে দেখেছি যারা প্রচারণায় অংশ নিয়েছেন। আর বেশিরভাগ প্যানেলের প্রার্থীরাই কিন্তু আজ সিনেট ভবনে সকাল 11টা থেকে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা রয়েছেন, রিটার্নিং অফিসারের নেতৃত্বে, তাদের সাথে কিন্তু একটি আচরণবিধি সংক্রান্ত একটি বৈঠকে অংশ নিয়েছেন, যেখানে তারা কিভাবে আচরণবিধি রক্ষা করবেন এবং আচরণবিধি ভঙ্গ যেন কেউ না করে সে ব্যাপারে কিন্তু নির্দেশনা দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে। এবং আমরা সকাল থেকে দেখেছি বেশ কিছু প্রার্থী তারা প্রচারণা শুরু করেছে। সকাল 10টা থেকে তারা সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করেছেন এবং তারা নিজ যেই ইশতেহার রয়েছে বা যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেগুলো কিন্তু দিয়েছেন আমরা দেখেছি।
এছাড়াও সিনেট ভবনে সকাল 11টা থেকে কিভাবে প্রচারণা চালাতে হবে, আচরণবিধি লঙ্ঘন যেন না হয় সে ব্যাপারে কঠোর নির্দেশনা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দেওয়া হয়েছে। তারা যেটি বলছেন যে আজ থেকে সেপ্টেম্বরের 7 তারিখ রাত 11টা পর্যন্ত সাংগঠনিক পরিচয় কিংবা ব্যক্তিগত উদ্যোগে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। এছাড়া লিফলেট এবং যেই পোস্টারিংয়ের যেই কাজটি রয়েছে সেগুলো কিন্তু তারা আজ থেকে চালাতে পারবেন প্রচারণা এভাবে। এবং তাছাড়া বলা যায় যে আজ বিকাল 4টা নাগাদ চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন সে তালিকাটিও প্রকাশ করার কথা রয়েছে। সেই অনুযায়ী প্রার্থীরা তারা তাদের প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা দেখেছি যে ছাত্রদল, শিবিরের যেই প্যানেল এবং বাকচাষের প্যানেল তারাও কিন্তু এই সিনেট ভবনের এই বৈঠকে অংশ নিয়েছেন এবং বৈঠকে অংশ নিয়ে তারাও তাদের নানা ধরনের সমস্যা জটিলতার কথাও তুলে ধরার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে নির্বাচন কমিশনের যে কর্মকর্তারা রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তাদের কাছ থেকে কিন্তু নির্দেশনা নিয়ে এখন হল ত্যাগ করছেন। আমরা দেখছি একটু পরেই হয়তো তারা মাঠ পর্যায়ে প্রচারণায় নামবেন এবং সে পর্যন্ত হয়তো তাদের সাথে আমরা থাকবো। তার পরবর্তী সংবাদে হয়তো আপনাদেরকে আরও কিছু তথ্য আমরা জানাতে পারবো। কাকলি, ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত সংসদীয় আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে তৃতীয় দিনের মতো শুনানি চলছে। নির্বাচন ভবনে সকাল 10টায় শুরু হওয়া শুনানিতে উপস্থিত আছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, চার নির্বাচন কমিশনার, ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। তৃতীয় দিনে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার 27 আসনের খসড়া সীমানার দাবি ও আপত্তি নিয়ে শুনানি হবে। বুধবার শুনানির শেষ দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে ইসি। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য 300টি আসনের মধ্যে 40টির সীমানায় পরিবর্তন আনার প্রস্তাব করে ইসি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ গায়ানার এক যাত্রীকে আটক করা হয়েছে। সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাতারের দোহা থেকে ঢাকায় আসা কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের যাত্রী কারেন্ট পেট্রোলার ব্যাগ থেকে 22টি ডিম্বাকৃতি ফয়েল পেপারে মোড়ানো কোকেন জব্দ করে কাস্টমস গোয়েন্দারা। প্রাপ্ত কোকেনের ওজন 8.5 কেজির বেশি। এ বিষয়ে চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস অ্যাক্টের আওতায় বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 2.5 বছর পর দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে 15 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। সকালে বিষয়টি নিশ্চিত করেন বেনাপোল বন্দরের উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপসহকারী শ্যামল কুমার নাথ। তিনি জানান, সোমবার রাত 8টার দিকে প্রথম চালানে 15 মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বোঝাই একটি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত পেঁয়াজের মান পরীক্ষা শেষে বন্দর থেকে খালাসের অনুমতি দেওয়া হয়েছে। এর আগে 2023 সালের মার্চ মাস থেকে বেনাপোল দিয়ে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। নেই পাতা, শিকড়, ফুল, ফল, কাণ্ড, তবুও গাছ, তরল গাছ। অবাস্তব মনে হলেও সেই গাছই প্রাকৃতিক গাছের মতো কার্বন ডাই অক্সাইড শোষণ করে বিনিময়ে দেবে অক্সিজেন। বিশ্বের দূষিত শহর হিসেবে ঢাকার অবস্থান যখন শীর্ষে, তখন দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দূষণ রোধে আশার আলো দেখাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ উদ্ভাবন করেছে তরল গাছ বা লিকুইড ট্রি, যা ঘরে বাইরে সূর্যের আলো কিংবা কৃত্রিম আলো ব্যবহার করে কাজ করবে প্রাকৃতিক গাছের মতোই। নিজস্ব অ্যালগি ব্যবহার করে লিকুইড ট্রির একটা মডেল তৈরি করার চেষ্টা করেছি। এই যন্ত্রের কাজ মূলত হচ্ছে যে বাতাসে ভাসমান কার্বন ডাই অক্সাইডকে অ্যাবজর্ব করে নেওয়া এবং বাতাসে অক্সিজেনকে ছেড়ে দেওয়া। 2021 সালে সার্বিয়ার বিজ্ঞানীদের উদ্ভাবিত লিকুইড থ্রির দেশি ভার্সন একটি ফটো বায়োরিয়েক্টর। এই বায়ু পরিশোধন যন্ত্র ক্রমবর্ধমান মাইক্রো অ্যালজি বা ক্ষুদে শৈবালের শালক সংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে, বিপরীতে ছাড়বে বিশুদ্ধ অক্সিজেন, যা ঘরে বাইরে কাজ করবে সর্বত্রই। প্রযুক্তিটা আমাদের প্রত্যাশার চাইতেও প্রাপ্তি বেশি। এটাকে কমার্শিয়ালি ভায়াবল করতে হবে। বিশ্ববিদ্যালয়
এ ধরনের প্রযুক্তি উদ্ভাবনে যে সহযোগিতা করা দরকার অবশ্যই করবে। তথ্য মতে বিশ্বজুড়ে এইডস, যক্ষ্মা এবং ম্যালেরিয়ার চেয়ে 3 গুণ বেশি মানুষ মারা যান পরিবেশ দূষণের কারণে। এই উদ্ভাবন গাছের পরিপূরক কিংবা বিকল্প নয়। গাছ শুধু অক্সিজেন দেয় না, গাছকে ঘিরে সৃষ্টি হয় প্রাকৃতিক বাস্তুসংস্থান। তাই বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি এই উদ্ভাবন পরিবেশ দূষণ রোধে কিছুটা হলেও ভূমিকা রাখবে, এমনটি বলছেন গবেষকরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। টেস্ট ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ব্রেন্ডন টেইলর এবার রঙিন পোশাকেও খেলবেন। অভিজ্ঞ এই উইকেট রক্ষক ব্যাটারকে দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। 2021 সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে সবাইকে অবাক করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন টেইলর। 4 মাস পর টেইলর জানান আইসিসি দুর্নীতি দমন আইনের ধারা লঙ্ঘন করেছেন তিনি। এরপর তাকে 3.5 বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। নিষেধাজ্ঞা শেষ হতে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন টেইলর। চলতি মাসে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে মাঠে নামেন তিনি। এবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে দেখা যাবে 39 বছর বয়সী এই তারকাকে। লঙ্কানদের বিপক্ষে জিম্বাবুয়ের ওয়ানডে দুটি হবে আগামী 29 ও 31 আগস্ট। এরপর 3, 6 ও 7 সেপ্টেম্বর 3টি টি-20 খেলবে দুই দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হয়েছে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচনী আচরণবিধি নিয়ে রিটার্নিং কর্মকর্তা প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়ে নানা নির্দেশনা দেন। এ সময় নির্বাচনে পরিবেশ ও আচরণবিধি নিয়ে অভিযোগ করেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যেসব ফেসবুক পেজে অপপ্রচার চালানো হচ্ছে তা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। বৈষম্য বিরোধী ছাত্র সংসদের প্রার্থীরা অভিযোগ করেন অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন নির্বিঘ্ন করতে ডাকসু নির্বাচনে নেওয়া হবে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 7টি পয়েন্টে মোতায়েন থাকবে সেনাবাহিনী। তিন 4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা আগে বলে গেছি। অনেক সময় বলবো যে না স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে 3 ঘন্টা লাগুক 4 ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্রে হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। এজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশনকে আমি আহ্বান করছি ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার স্বার্থে অতি দ্রুত ভোট কেন্দ্র বাড়ানো হোক। ব্যানার পোস্টার টাঙানো যাবে না, সাজানো যাবে না, আবার টাঙানো যাবে, এই বিষয়টা কিন্তু এখন ক্লিয়ার না। আবার কোথাও কোথাও লেখা আছে যে একজনেরটার উপর আরেকজনে যাতে না লাগায়, একজনের পোস্টার আরেকজন না ছিঁড়ে। তো যেহেতু সাজানো যাবে না, টাঙানো যাবে না, তাহলে ছিঁড়বে কিভাবে? রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ। সকাল থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় থেকে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিকেল 5টায় মনোনয়ন নেওয়ার শেষ সময়। শিক্ষার্থীরা বলছেন রাকসুকে ছাত্রদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম ও গণতান্ত্রিক চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে তারা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এর আগে দুদিনে 16 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। আগামী 15 সেপ্টেম্বর রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, সুশাসনের জন্য নাগরিক সুজন সহ আরও কয়েকটি দলের আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে রিভিউ শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি কাল বুধবার অনুষ্ঠিত হবে।
সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে জামায়াতে ইসলামের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় 1996 সালে। এই সংশোধনী বৈধতা চ্যালেঞ্জ করে 1998 সালে হাইকোর্টে রিট করা হয়। 2004 সালের হাইকোর্ট বিভাগ রিটটি খারিজ করেন এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করা হয়। আপিল বিভাগের 7 বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ 2011 সালে 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন। 5 আগস্ট সরকার পরিবর্তনের পর এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট ব্যক্তি। এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। যে এই জাজমেন্টের পরেই অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। কমিটেড ফ্রড আপন দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, বিচারিক ব্যবস্থার উপর প্রতারণা করা হয়েছে। আর সেকেন্ড কথা হলো, আমরা এটাও বলেছি যে ডেমোক্রেসি এবং ফ্রি ফেয়ার ইলেকশনস আর ইনসেপারেবল টুইন। এটি দুটো হলো যমজ শিশুর মতো, একটা ছাড়া আরেকটা অর্থহীন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। শপথ অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও জ্যেষ্ঠ আইনজীবীগণ বিচারপতিদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ও তার ছেলেমেয়ের বিরুদ্ধে প্লট জালিয়াতির 3 মামলায় দ্বিতীয় দিনে জব্দ তালিকার সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। শুনানি পরবর্তী তারিখ 2 সেপ্টেম্বর। ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের আদালতে এই শুনানি হয়। আজ 3 মামলায় আদালতে 7 জন সাক্ষী সাক্ষ্য দেন। এরপর জয় ও পুতুলের মামলায় এই 7 সাক্ষী আবার আদালতে সাক্ষ্য দেন। এর আগে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা সরকারি জমি বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক 3টি মামলা করে দুদক। এসব মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 47 জনকে আসামি করা হয়। রোহিঙ্গা জনগোষ্ঠী জীবনমান উন্নয়নে দরকার পর্যাপ্ত মানবিক সহায়তা। আর্থিক বরাদ্দ বৃদ্ধি না পেলে ডিসেম্বর মাস থেকে ব্যাপক সংকটে পড়বে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা বিদেশি অতিথিদের এমন বার্তা দিয়েছে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। 3 দিনব্যাপী কক্সবাজারে রোহিঙ্গা সংকট এবং সমাধানে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে অতিথিরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসেন। ঘুরে ফিরে দেখেন দাতাগোষ্ঠীর অর্থে পরিচালিত প্রশিক্ষণ সেন্টারগুলো, যেখানে হাতে কলমে কাজ শিখছেন রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষেরা। এই মানবিক সংকটে রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশ উদারতার পরিচয় দিয়েছে জানিয়ে ধন্যবাদ দেন তারা। বাংলাদেশ সরকারের রোহিঙ্গা সমস্যা নিরসনে যে আয়োজন, আমরা তাতে খুশি। আমরা চাই রোহিঙ্গারা যাতে মিয়ানমারে স্বাধীনভাবে ফিরতে পারে। পরিদর্শনে আসা বিশেষজ্ঞরা বলেন, রোহিঙ্গাদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে দরকার কাজের সুযোগ সৃষ্টির। তাদেরকে যদি আপনি কাজের মধ্যে না থাকে, তাহলে এরা ক্রাইমের সাথে জড়িয়ে যাবে। তরুণরা তো সবসময় বসে থাকতে পারে না। ফলে একটা ভালো পরিকল্পনার ভিত্তিতে সরকার এবং বিদেশিদের সহায়তায় এদের এম্পাওয়ারমেন্টের একটা উদ্যোগ নেওয়া দরকার, স্কিল ডেভেলপমেন্ট। বিপুল সংখ্যক রোহিঙ্গার ভরণ পোষণে পর্যাপ্ত অর্থের বরাদ্দ দেওয়া হচ্ছে না, তাই রোহিঙ্গা জনগোষ্ঠী আরও গভীর সংকটে পড়তে যাচ্ছে, এমন উদ্বেগ জানানো হয় অংশীজনদের কাছে। রোহিঙ্গাদের জন্য যে সহায়তা, এই সহায়তাটা প্রতিদিন কমে আসছে এবং ডাব্লিউএফপির পক্ষ থেকে তাদেরকে জানানো হয়েছে নতুন কোনো সহায়তা যদি না আসে তাহলে নভেম্বরের পর থেকে আসলে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সহায়তা দেওয়া
হচ্ছে এই মুহূর্তে সেই সহযোগিতাটা আর দেওয়া সম্ভব হবে না, কন্টিনিউ করাটা সম্ভব হবে না। তখন এখানে নানা ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। আগামী 30 সেপ্টেম্বর নিউ ইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে হবে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে পরবর্তী সম্মেলন। অংশীজনদের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের মধ্য দিয়ে শেষ হলো রোহিঙ্গা সংকট সমাধানে আয়োজিত 3 দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনের। রোহিঙ্গাদের নিরাপদ এবং মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে দরকার সব পক্ষের ঐক্যবদ্ধ আন্তরিক প্রচেষ্টা, এমন বার্তাই উঠে এসেছে এই সম্মেলন থেকে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, উখিয়া রোহিঙ্গা ক্যাম্প, কক্সবাজার। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মধ্যে 4 দিনব্যাপী মহাপরিচালক পর্যায়ের 56তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। সকালে রাজধানী পিলখানায় বিজিবি সদর দপ্তরে এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এর নেতৃত্বে 21 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিচ্ছে। আর বিএসএফ মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী আইপিএস এর নেতৃত্বে 11 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল অংশ নিচ্ছেন। সম্মেলনে সীমান্ত হত্যা, পুশিন ও অবৈধ অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান রোধ সহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন সহ নানা বিষয়ে আলোচনা হবে। আগামী 28 আগস্ট পর্যন্ত সম্মেলন চলবে। খালেদা জিয়া বন্দী থাকা অবস্থায় তাকে মানহীন খাবার সরবরাহ করা সহ কারাগারে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন বিএনপির এমন আনুষ্ঠানিক অভিযোগ পেলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। সকালে কারাগার সংস্কার ও উন্নয়নের 1 বছরের তথ্য তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইজি প্রিজন বলেন, এখনও আনুষ্ঠানিক কোনো অভিযোগ পায়নি কারা কর্তৃপক্ষ। তিনি বলেন, কারাগারে সংশোধনের বিষয়টির উপর গুরুত্ব দেওয়ার জন্য বাংলাদেশের জেলের নাম কারেকশন সার্ভিস বাংলাদেশ নামকরণে উদ্যোগ নেওয়া হচ্ছে। গত 1 বছরে কারাগারে জনবল সমস্যা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে সরকার। কারাগারকে উৎপাদনমুখী করার চেষ্টা করা হচ্ছে বলেও জানান কারা মহাপরিদর্শক। খাবারের মান উন্নয়ন, বন্দী সাক্ষাৎ সহ বিভিন্ন সেবা কারাবিধি অনুযায়ী চলমান রাখতে কাজ করছে কারা কর্তৃপক্ষ। এছাড়া কারাগার শতভাগ মাদকমুক্ত করতে কাজ চলছে বলেও জানান আইজি প্রিজন। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। আমরা কারাগার ভিত্তিক যে সিন্ডিকেট অর্থাৎ বন্দীদের কিছু সিন্ডিকেট আমরা আবিষ্কার করেছিলাম এবং তাদের কারণে আমরা অনেকগুলো বন্দীকে সারা দেশে ড্রেস পাস করেছি, মানে নেটওয়ার্কটা যাতে ডিস্ট্রয় করতে পারে এই জন্য কারারক্ষী এবং বন্দীদের প্রয়োজন বোধে আমরা ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে ডিটেক্ট করে তাদের বিরুদ্ধে রিহ্যাবিলিটেশন অথবা ব্যবস্থা গ্রহণ করব। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা গাবতলী ও টেকনিক্যাল মোড়ের প্রধান সড়ক অবরোধ করে। প্রায় আধা ঘন্টা অবরোধের পর সাময়িকভাবে তা প্রত্যাহার করে তারা। তাদের দাবি, বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। অবরোধে প্রত্যাহারের পরেও রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তাদের বিশ্ববিদ্যালয়ের জমি দখল করে রেখেছে, যা ফেরত পাওয়ার জন্য তারা কর্মসূচি পালন করছেন। ডায়াবেটিক সমিতির সিদ্ধান্ত জানানোর জন্য 1 ঘন্টার অবরোধ স্থগিত করেছে তারা। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকায় হিলি স্থলবন্দরের মোকামে কমতে শুরু করেছে চালের দাম। ফলে কেজিতে অন্তত 3 থেকে 4 টাকা করে কমে বিক্রি হচ্ছে। 4 মাস বন্ধ থাকার পর গত 12 আগস্ট থেকে এই বন্দর দিয়ে চাল আমদানি করছেন ব্যবসায়ীরা। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সরকার দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে চাল আমদানি করার সিদ্ধান্ত নেয়। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা গত 12 আগস্ট থেকে ভারত থেকে চাল আমদানি শুরু করেন। প্রতিদিনই হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে চাল বোঝাই সারি সারি ট্রাক। এতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে চালের দাম। ফলে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে। আজকের বাজার মোটামুটি স্বস্তির আছে, চালের দাম একটু কম। গত সপ্তাহের তুলনায় মোটামুটি এ সপ্তাহে একটু চালের দাম কম। এভাবে যদি চালের দাম কমতে থাকে তাহলে মোটামুটি স্বস্তির মধ্যেই চলাফেরা করা যায়। স্বর্ণা 5 চাল বর্তমান যেটা পোর্টে ঢুকছে 54 টাকা বিক্রি হচ্ছে। আমরা খোলা বাজারে 56 টাকা 55 টাকা বিক্রি করতেছি। 28 জাতের চাল যেটা 56 টাকা বিক্রি হচ্ছে। ভারত থেকে চাল আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমে আসবে বলে জানান আমদানিকারকরা। ভারতের বিভিন্ন প্রদেশ থেকেই আসতেছে, পাঞ্জাব থেকে আসতেছে, বিহার থেকে আসতেছে, হরিয়ানা থেকে আসতেছে, লোকাল কিছু আসতেছে,
আপনার মালদা থেকে আসতেছে। কাস্টমস কর্মকর্তারা জানান, আমদানিকৃত চাল দ্রুত খালাস করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সরকার চাল আমদানির যে আইপি এটা খুলে দিয়েছে। আমাদের কাস্টমসের পক্ষ থেকে আমরা দ্রুততম সময়ের মধ্যে চালের পরীক্ষণ, শুল্কায়ন এবং রাজস্ব আদায়পূর্বক আমরা এটা খালাসের ব্যবস্থা গ্রহণ করছি। গত 12 থেকে 25 আগস্ট পর্যন্ত 538টি ট্রাকে 23,600 টন চাল আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। এনটিভি নিউজ ডেস্ক। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটে ল্যাংড়া খোরা আইন হয়েছে। ভ্যাটে একক রেটের কোনো বিকল্প নেই। রাজধানীর এক হোটেলে সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ক গোলটেবিল আলোচনায় তিনি আরও বলেন, রাষ্ট্রীয় ব্যয়ের অগ্রাধিকার ও যৌক্তিকতা ঠিক করতে হবে। এটি করা না হলে সাধারণ মানুষ কর দিতে আগ্রহী হবেন না। জিডিপির অনুপাতে ট্যাক্সের হার ক্রমাগতভাবে কমছে, এটি আতঙ্কের বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, এলডিসি উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। রাজশাহী অঞ্চলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সবশেষ 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে 6 জন ভর্তি হয়েছে। বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে 17 জন। চলতি মৌসুমে এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 407 জন রোগী চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে 238 জন পুরুষ, 121 জন নারী এবং 48 জন শিশু। এ পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে। চিকিৎসকরা বলছেন, মশা উপদ্রব বৃদ্ধি পাওয়ায় রাজশাহীতে মশাবাহিত রোগ বৃদ্ধি পেয়েছে। এজন্য সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে শেষ 2 রাউন্ডের জন্য দল ঘোষণা করেছেন ব্রাজিল। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত 23 সদস্যের দল থেকে বাদ পড়েছেন নেইমার, ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলোত্তি প্রকাশিত দলে রয়েছেন কাইও হেনরিক, ডগলাস সান্তোস এবং কাইও জর্জের মতো নতুন মুখ। এই রাউন্ডের ম্যাচে দিয়ে ফেরার কথা থাকলেও নতুন করে ইনজুরিতে পড়ায় দলের জায়গা হয়নি নেইমারের। চিলির বিপক্ষে নিষেধাজ্ঞায় থাকা ভিনিসিয়াসকেও স্কোয়াডে রাখেননি আনচেলোত্তি। গত 2 রাউন্ডের দলের সঙ্গে তুলনা করলে এবার দলে পরিবর্তন 9টি। ফিরেছেন ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালহেস, জোয়েলিন্টন, লুকাস পাকেতা, জোয়াও পেদ্রো এবং লুইস হেনরিক। এরই মধ্যে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ব্রাজিল। 4 সেপ্টেম্বর হিলির মুখোমুখি হবে ব্রাজিলিয়ানরা। বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে 9 সেপ্টেম্বর। এই রাষ্ট্রের স্বার্থে লড়াই করতে গিয়ে ডাকসু নির্বাচনের প্রচারণার আমেজে বদলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পরিবেশ। আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিনে সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। সকালে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। 3-4 ঘন্টা 5 ঘন্টা অপেক্ষা করতে হবে। আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের কাছে এই জিনিসটা আগে বলে গেছি। অনেক সময় বললো যে না, স্ক্যানিং হচ্ছে, রেজাল্ট হচ্ছে, দেরি হচ্ছে কেন? তাহলে এই জিনিসটা যাতে তোমরা একটু মাথায় রাখো যে আমাদেরকে মেশিনকে ওই সময়টা দিতে হবে। প্রতিটা কেন্দ্রে ভোট হিসাব করে স্ক্যানিং করতে 3 ঘন্টা লাগুক, 4 ঘন্টা লাগুক, এই সময়টা আমরা তোমাদের কাছে চাইবো। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। যতগুলো পেজ আছে সবগুলো পেজকে নিঃসন্দেহে, নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত। নতুবা এগুলো দিয়ে নির্বাচনের মাঠকে নষ্ট করার একটা সময়ের সম্ভাবনা আছে এই গ্রুপগুলো। আমাদের শিক্ষকরা, আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই, কিন্তু তারা যদি তাদের আদর্শকে প্রায়োরিটি দেয় এবং তাদের যে ছাত্র সংগঠন আছে সেই ছাত্র সংগঠনকে আলাদাভাবে তারা স্পেস দেয়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। এবার আমরা দেখেছি বেশ কয়েকজন প্রার্থী তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। 26 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা। ভোট গ্রহণ 9 সেপ্টেম্বর। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। এ লক্ষ্যে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা দুপুরে অনুষ্ঠিত হয়েছে। চাকসু ভবনের 2য় তলায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন 12 সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন।
সভা শেষে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি জানিয়েছেন ২৮শে আগস্ট আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পাথর লুটপাটের ঘটনা তদন্তে সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র ও রেলওয়ে বাংকার এলাকা পরিদর্শন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত দল। চলতি মাসের ২০শে আগস্ট গঠন করা কমিটি ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন পেশ করবে। সকালে সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল সাদা পাথর এলাকা পরিদর্শন করেন, কথা বলেন স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সাথে। এর আগে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকার এলাকা পরিদর্শন করেন তারা। এদিকে লুটের পাথর ফেরত দিতে জেলা প্রশাসনের ৩ দিনের আলটিমেটাম শেষ হয়েছে সোমবার। এ পর্যন্ত লুট হওয়া ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধারের কথা জানিয়েছে প্রশাসন। এর মধ্যে ৬ লাখ ঘনফুট পাথর প্রতিস্থাপন করা হয়েছে। যারাই খাল বা ভূমি দখল করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া ঝাউবাড়ি এলাকায় সুভাড্ডা খাল খনন, উন্নয়ন ও সুরক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। কেরানীগঞ্জে যারা খাল ও ভূমি দখলের কাজে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে তাণ্ডবের প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। দুপুরে অষ্টগ্রাম উপজেলা পরিষদ মাঠ থেকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ নিয়ে জামতলী মোড়ে গিয়ে সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, ৫ই আগস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা ৭১ ও মুক্তিযুদ্ধ বিরোধী বক্তব্য দিয়ে আসছিল। মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এর বিরোধিতা করলে তার বিরুদ্ধে তাণ্ডব চালানো হয়। আজ ২৬শে আগস্ট, ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। দিনটি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ি নিমতলা মোড় থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে তেল, গ্যাস, বিদ্যুৎ, বন্দর ও খনিজ সম্পদ রক্ষা কমিটির সদস্য সচিব আনু মোহাম্মদ বলেন, সমুদ্র বন্দর নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত চলছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ২০২৫। ইউনিসেফ রাজশাহী ডিভিশনের আয়োজনে ২ মাসব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২৫শে অক্টোবর পর্যন্ত, যেখানে থাকছে ২,১৫,০০০ টাকার পুরস্কার। প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে এবং ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত অফলাইনে রেজিস্ট্রেশন করা যাবে। বিজনেস কেস কম্পিটিশন, ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং এবং প্রোমো অ্যাড মেকিং, এই ৩টি সেগমেন্টে প্রতিযোগিতা হবে। এই আয়োজন তরুণদের মেধা বিকাশে বড় প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে মনে করছেন আয়োজকরা। যৌক্তিক কারণ ছাড়া কোনো দল নির্বাচনে অংশ না নিলে ভবিষ্যতে রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, জামায়াতে ইসলামের সাথে বিএনপির জোট হবার সম্ভাবনা নেই। অন্যদিকে সেলিমা রহমান বলেছেন, শিল্পী সমাজের একাংশ আবারও স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের গুলশানের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে সালাউদ্দিন আহমেদ বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্তি ছড়াতে চাইছে। এটিকে রাজনৈতিক কৌশলী মনে করেন তিনি। আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। আশা করি সেই ঝুঁকি কেউ নেবে না। এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। এভাবেই নির্বাচনটা হবে, এই সরকারের অধীনেই হবে। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন, তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। জুলাই জাতীয় সনদের অঙ্গীকারনামায় কিছু ক্ষেত্রে অসঙ্গতি রয়েছে বলে মনে করেন সালাউদ্দিন আহমেদ। এমন কোনো প্রস্তাব দেওয়া যাবে না যে কোনো রাজনৈতিক সমঝোতার দলিল সংবিধানের উপরে স্থান পায়। এমন কোনো প্রস্তাব গ্রহণযোগ্য হবে না যে এই বিষয়ে কোনো আদালতে প্রশ্নই উত্থাপন করা যাবে না, সেটা সঠিক হবে না। এগুলো আইনানুগ বিষয়, সাংবিধানিক বিষয়, আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা একটা জায়গায় আসতে পারবো। সেটার বৈধ প্রক্রিয়া দিন শেষে পরবর্তী পার্লামেন্টেই অনুমোদনের জন্য যেতে হবে। তো সুতরাং এটা যেন আমরা সবাই বিবেচনায় নেই।
এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাসাস আয়োজিত এক মানববন্ধন থেকে সেলিমা রহমান বলেন, দেশের শিল্পী সমাজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা সেদিন দেখেন নাই কিভাবে মানুষের বুকের উপর নির্যাতন চলছে। আপনারা তো মানুষকে বিশ্বাস করেন না, আপনারা কিসের শিল্পী? সবাইকে সব ধরনের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বক্তাদের। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির প্রতিবাদ সহ 3 দফা দাবিতে ব্লকেট অফ ইঞ্জিনিয়ার্স কর্মসূচির অংশ হিসেবে রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা। বেলা 3:30টার পর এই সড়কটি অবরোধ করেন বুয়েটের শিক্ষার্থীরা। এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রকৌশলী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকির সাথে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং প্রকৌশল অধিকার আন্দোলনের 3 দফা বাস্তবায়নের জন্য প্রকৌশল খাত সংস্কার কমিশন গঠন করতে হবে বলেও দাবি জানান আন্দোলনকারীরা। পরে আন্দোলনকারীদের 10 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে সচিবালয়ের সংশ্লিষ্টদের বৈঠক হয়। বন অধিদপ্তরের 1,500 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে দুদক। প্রধান বন সংরক্ষণ কর্মকর্তা আমির হোসেন সহ সংশ্লিষ্টদের তথ্য চেয়ে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। এদিকে দুর্নীতির অভিযোগে মামলা হয়েছে সামিট গ্রুপ ও নোমান গ্রুপের সংশ্লিষ্টদের বিরুদ্ধে। সামিট গ্রুপের সামিট কমিউনিকেশন লিমিটেডের 10 কোটি টাকার কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। আসামি করা হয়েছে সামিট গ্রুপের পরিচালক ফরিদ খান, বিটিআরসির সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ সহ 7 জনকে। এদিন নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের বিরুদ্ধে প্রায় 19 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। মোহাম্মদ শাহাবুদ্দিন, সাবেক মন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও তার ছেলে জনাব জাকির হোসেন জুমন, প্রধান বন সংরক্ষক আমির হোসেন সহ অন্যান্যদের বিরুদ্ধে পোস্টিং বাণিজ্য, সিন্ডিকেট সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। রেকর্ডপত্র সংগ্রহের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা বাংলাদেশ সচিবালয় ঢাকা বরাবর অভিযাচনপত্র প্রেরণ করেছেন। সরকারের সদিচ্ছা ও রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য থাকলে ফেব্রুয়ারির পূর্বেই সংস্কার ও বিচার সম্পন্ন করে নির্বাচন সম্ভব। তাই বিচার ও সংস্কার করেই নির্বাচন চায় এনসিপি। জাতীয় সংসদ ভবনের সামনে আয়োজিত মানবাধিকার সংগঠন মায়ের ডাক আয়োজিত বিশেষ আলোকচিত্র প্রদর্শনীতে এই মন্তব্য মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে আর কোনো গুমের সংস্কৃতি দেখতে চায় না এই দেশের মানুষ। তাই বিগত বছরগুলোতে যে সকল বাহিনী এই সকল গুমের সাথে জড়িত ছিল তাদেরকে সংস্কার করে জাতির সেবায় আবার নিয়োজিত করতে হবে। এ সময় মায়ের ডাক সংগঠনের সমন্বয়ক সঞ্জিদা ইসলাম তুলি বলেন, গুম খুনগুলো সংঘটিত হয়েছে মূলত অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য ও অবৈধ নির্বাচনের জন্য। আমাদের কাছে মুখ্য না, সেটা ফেব্রুয়ারিতে হতে পারে, সেটা প্রয়োজনে ডিসেম্বরে হতে পারে। আমরা যেটি নিশ্চিত করতে যাচ্ছি, সংস্কার বাস্তবায়নের যে বিষয়টি রয়েছে এবং বিচারের যে বিষয়টি রয়েছে সেটি বাস্তবায়নের সুস্পষ্ট বার্তাটি আসা উচিত। দেখেন, সংস্কার বাস্তবায়নের কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আবার 90-এর মতো 71-এর মতো আবার ব্যর্থতায় পর্যবসিত হওয়ার রাস্তার দিকে আমরা ধাবিত হব। সেজন্য আমরা চাই নির্বাচন অবশ্যই হওয়া উচিত, বরং যারা নির্বাচন সময় মতো হতে চায় তাদের উচিত এই বাস্তবায়ন প্রক্রিয়া এবং বিচার প্রক্রিয়ার জন্য তারা যেন আরও বেশি জোর প্রদান করে। সত্যটা রোধ করা হয়েছিল বিগত ফ্যাসিস্ট রেজিমের সময়, সত্যটা এখনো পর্যন্ত সামনে আসেনি। আসলে কে সার্চ করতেছে, এই কতটুকু তথ্য তারা পেয়েছে, কতটুকু উন্মোচন হয়েছে, এইটা কি আমরা জানি আদৌ? এখনো আমরা 12 বছর আগে যেই জায়গায় ছিলাম এখনো সেই জায়গাতেই আছি।